এই যে শুভ। কঠিন গলায় ডাকটা শুনেই আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সামনে দাঁড়িয়ে আছে অরিন আপু। সাদা কালো ড্রেস, কাঁধ পর্যন্ত চুল, আর চোখে সেই চিরচেনা রাগী দৃষ্টি। আমি শুকনো হাসি দিলাম। জি আপু। জি আপু মানে? তোমার সমস্যা কি? কেন আপু, কি করেছি আবার? আমার ক্লাসের নোটস কোথায়? আপনার ক্লাসের নোটস কোথায় আমি কি করে জানবো? কারণ গতকাল আমি তোমাকে দিয়েছিলাম ফটোকপি করার জন্য। আমি মাথায় হাত দিলাম। সত্যি বলতে আমি ভুলেই গিয়েছিলাম। আপু, একটা ছোট সমস্যা হয়েছে। কি সমস্যা? নোটসটা। কি হয়েছে নোটসের? না, কিছু হয়নি। আসলে ভুলে বাসায় রেখে এসেছি। অরিন আপু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর বলল, তোমাকে আমি কেন বিশ্বাস করি সেটা আজও বুঝতে পারলাম না। আমি হেসে বললাম, কারণ আমি ভালো ছেলে। তুমি আজ তো একটা হাঁদারাম। ওই একই কথা। আমার কথা শুনে সে এমনভাবে তাকালো যেন এখনই খুন করে ফেলবে। আসুন এবার বিস্তারিত বলি। অরিন আপুর সাথে আমার দেখা হয় ভার্সিটির ক্যাম্পাসে। আমি তখন প্রথম বর্ষে আর অরিন আপু তৃতীয় বর্ষে। পুরো ডিপার্টমেন্টে তার একটা আলাদা পরিচয় ছিল। মেধাবী, সুন্দরী আর ভীষণ রাগী। ছেলেরা দূর থেকে তাকে পছন্দ করত, কিন্তু সামনে গিয়ে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু আমার কপাল খারাপ ছিল। আমি প্রায়ই তার সামনে পড়ে যেতাম, কখনো নোটস হারিয়ে, কখনো প্রজেক্ট ভুল করে, কখনো আবার বিনা কারণে, আর প্রতিবারই বকা খেতাম। একদিন ক্যান্টিনে বসে চা খাচ্ছি, হঠাৎ সামনে এসে দাঁড়ালো অরিন আপু। শুভ, জি। আজকে প্রেজেন্টেশন জমা দিয়েছো? না, কেন? সময় পাইনি। সময় পাওনি নাকি অলসতা করেছো? আমি চুপ। ল্যাপটপ বের করো। এখন? হ্যাঁ এখন। সেদিন প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখে পুরো প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছিল। মুখে রাগ, কথায় রাগ, কিন্তু কাজে পুরোটাই যত্ন। সেদিন প্রথম মনে হয়েছিল এই মেয়েটা আসলে বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম। দিন যেতে লাগলো। অরিনাপুর সাথে আমার ঝগড়াও বাড়তে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে সেই ঝগড়ার অপেক্ষাও করতাম। একদিন ক্যাম্পাসে বৃষ্টি নামলো। সবাই দৌড়ে আশ্রয় নিচ্ছে। আমি ভিজতে ভিজতেই হাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে একটা ছাতা এসে আমার ওপর থামলো। ঘুরে দেখি অরিন আপু। অসুস্থ হতে চাও? না, তাহলে ভিজছো কেন? ভালো লাগছে। এই তুমি কি সাইকো? আমি হেসে ফেললাম। সে বিরক্ত হয়ে বলল, হাসছো কেন? কিছু না। কিছু না মানে? আপনি আমার জন্য ছাতা ধরেছেন, এটা ভাবতেই ভালো লাগছে। অরিন আপু কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর মুখ ঘুরিয়ে বলল, বেশি ভাববে না। কিন্তু আমি স্পষ্ট দেখছিলাম তার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ছিল। তারপর একদিন সব বদলে গেল। আমি সাহস করে তাকে বলেই ফেললাম, আপু, একটা কথা বলবো? বলো। আ আমি আপনাকে পছন্দ করি। চারপাশ নিস্তব্ধ। অরিন আপু স্থির চোখে তাকিয়ে রইল। আমি ভেবেছিলাম বকা দিবে, নয়তো একটা থাপ্পড়, কিন্তু সে শুধু বলল, আগে পড়াশোনা শেষ করো, কেরিয়ার করো, তারপর ভেবে দেখবো। আমি অবাক হয়ে বলেছিলাম, অপেক্ষা করবেন? সে মুখ ফিরিয়ে হেসে বলল, দেখা যাবে। সেই থেকে এখনও অপেক্ষার প্রহর গুনছি। এখন আমি দ্বিতীয় বর্ষে, আর আপু চতুর্থ। আপুর ঝাঝালো কণ্ঠে আমি আবার বাস্তবে ফিরে এলাম। শুভ। হ্যাঁ। কি হ্যাঁ? আমার নোটস নিয়ে এসো। এখন? তো কখন? তুমি জানো ওইগুলো কত ইম্পর্টেন্স? আমি দীর্ঘশ্বাস ফেললাম। আপু, আমার বাসা তো এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো? শুধু নোটস আনার জন্য এখন বাসায় যাব? শুধু নোটস না, আমার নোটস। আচ্ছা, কাল নিয়ে আসি? না। পরশু? না। তাহলে? আজ। আমি মাথা চুলকে বললাম, আপু, আপনি কি সবসময় এত জেদি?
আর তুমি সব সময় এত দায়িত্ব জ্ঞানহীন। আমি কিছু বললাম না, কারণ তর্কে অরিনাপুকে হারানো সম্ভব না। শেষমেশ বাধ্য হয়ে ক্লাস শেষ করেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে অরিনাপু আবার বলে দিল, সন্ধ্যার আগে যেন নোটস আমার হাতে পাই। জি ম্যাডাম। কি বললে? কিছু না, আমি শুনেছি। বলছিলাম ঠিক আছে আপু। হুম। তারপর সে চলে গেল। সন্ধ্যার দিকে নোটস নিয়ে অরিনাপুর সামনে হাজির হলাম। অরিন বেঞ্চে বসে কিছু লিখছিল। আমি গিয়ে নোটস এগিয়ে দিলাম। এই নিন। অরিন নোটস হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। সব পৃষ্ঠা আছে তো? না। অরিন সঙ্গে সঙ্গে তাকালো। না মানে? আমি হেসে বললাম, মজা করলাম। একদিন তোমার জন্য আমার হার্ট অ্যাটাক হবে। আমি তখন হাসপাতালে নিয়ে যাব। আগে হার্ট অ্যাটাক তো হোক। আপনি আমাকে ছাড়া মরতে পারবেন না। বলেই বুঝলাম ভুল করে ফেলেছি। অরিন কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। আমি চোখ নামিয়ে ফেললাম। হঠাৎ সে আস্তে করে বলল, অনেক কিছুই পারি। আমি চুপ, অরিনও চুপ। কিন্তু জানি না কেন সেদিন তার কণ্ঠে আগের মতো কঠোরতা ছিল না। দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। অরিনাপুর ফাইনাল ইয়ার, আর আমি দ্বিতীয় বর্ষে। আগের মতোই বকা খেতাম, কিন্তু এখন সে বকার মাঝেও আলাদা একটা অনুভূতি ছিল। একদিন ক্যাম্পাসে গিয়ে দেখি অরিনাপু খুব চুপচাপ। যে মেয়েটা সারাক্ষণ সবাইকে নির্দেশ দেয়, বকা দেয়, তর্ক করে, সে আজ একদম নীরব। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। কি হয়েছে? কিছু না। আপনি কিছু লুকাতে পারেন না। কে বলেছে? আপনার চোখ। অরিন একটু হেসে ফেলল, তারপর বলল, ফাইনাল শেষ হয়ে যাচ্ছে। সেটা তো ভালো খবর। তোমার কাছে ভালো। আপনার কাছে না? অরিন দূরে তাকিয়ে বলল, এই জায়গাটা ছেড়ে যেতে খারাপ লাগবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি তো আছিই। অরিন আমার দিকে তাকালো। আপনি যখন ইচ্ছা আসবেন। আর তুমি? আমি অপেক্ষা করব। কথাটা বলেই আমি অন্যদিকে তাকালাম, কারণ বুকের ভেতরটা কেমন যেন হয়ে যাচ্ছিল। এরপর এলো অরিনাপুর বিদায়ের দিন। পুরো ডিপার্টমেন্ট তাকে ঘিরে রেখেছে। সবার চোখে জল, আমারও। কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিচ্ছিলাম না। অরিন সবার সাথে কথা বলে শেষে আমার সামনে এসে দাঁড়ালো। আমি জোর করে হাসলাম। অবশেষে সিনিয়র আপুর অত্যাচার থেকে মুক্তি পেলাম। সত্যি? অবশ্যই। তাহলে খুশি হওয়ার কথা। অরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? যখন আমাকে মিস করবে তখন খুলে দেখবে। আমি কেন আপনাকে মিস করব? অরিন ভ্রুকুচকে বলল, করবা না? না। ঠিক আছে। বলেই চলে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি ডেকে উঠলাম, আপু। সে থেমে গেল। ভালো থাকবেন। অরিন ধীরে ধীরে হাসল, তারপর বলল, তুমিও। সেদিন প্রথমবার মনে হয়েছিল ক্যাম্পাসটা হঠাৎ করেই অনেক ফাঁকা হয়ে গেছে, আর আমার দিনগুলোও। অরিনাপু চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন ব্যাপারটা তেমন বুঝতে পারিনি। ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের আড্ডা সব কিছু আগের মতোই চলছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম কিছু একটা নেই। কেউ আর হঠাৎ করে এসে বলছে না, শুভ, এই রিপোর্টটা ঠিক করো। কেউ বকা দিচ্ছে না, কেউ জোর করে খাইয়ে দিচ্ছে না, কেউ খোঁজও নিচ্ছে না। আর অদ্ভুত ব্যাপার হলো, আমি সেই বকাঝকাগুলো মিস করতে শুরু করলাম। একদিন রাতে হঠাৎ মনে পড়ল ডায়েরিটার কথা, যেটা বিদায়ের দিন অরিনাপু আমাকে দিয়েছিল। আলমারির ড্রয়ার থেকে বের করে খুললাম। প্রথম পাতায় বড় করে লেখা, হাদারাম শুভের জন্যে। আমি না চাইলেও হেসে ফেললাম। পরের পাতায় লেখা, প্রতিদিন সময় মতো খাবে। আরেক পাতায়, পরীক্ষার আগের রাতে সিনেমা দেখবে না। আরেক পাতায়, প্রেজেন্টেশন জমা দেওয়ার আগের দিন চেক করবে। প্রতিটা পাতায় ছোট ছোট লেখা, কিন্তু প্রতিটা কথার মধ্যে ছিল তার যত্ন। শেষ পাতায় গিয়ে আমার হাত থমকে গেল। সেখানে লেখা ছিল, যদি সত্যি অপেক্ষা করতে পারো
তাহলে একদিন আমিও উত্তর দেব। অনেকক্ষণ ডায়েরিটার দিকে তাকিয়েছিলাম। সেদিন প্রথমবার মনে হয়েছিল হয়তো আমার ভালোবাসাটা একতরফা না। তারপর শুরু হলো অপেক্ষা। অরিন আপু ঢাকায় একটা চাকরি পেল, আর আমি রয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ে। আগের মতো প্রতিদিন দেখা হতো না, তবে মাঝে মধ্যে কথা হতো, কখনো মেসেঞ্জারে, কখনো ফোনে, কখনো আবার একেবারেই না। তবুও একটা অদ্ভুত সম্পর্ক ছিল। আমি যদি 3 দিন মেসেজ না দেই, চতুর্থ দিনে তার মেসেজ আসতো। বেঁচে আছো? না। তাই নাকি? ভূত হয়ে রিপ্লাই দিচ্ছি। ফাজলামো বাদ দাও। আপনি মিস করেছেন? না। তাহলে মেসেজ দিলেন কেন? ফোনটা কি তুমি কিনে দিয়েছিলে আমায়? না। তাহলে তো প্রশ্ন করছো কেন? আমি হেসে ফেললাম। দেখতে দেখতে আমারও 3য় বর্ষ শেষ হয়ে গেল। এবার শেষ বর্ষ। চাপও অনেক বেড়ে গেছে। একদিন প্রায় রাত 12টা, প্রজেক্ট নিয়ে বসে আছি। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অরিন আপু। রিসিভ করতেই পরিচিত কণ্ঠ। খেয়েছো? আমি অবাক। এত রাতে ফোন দিয়ে এটা জিজ্ঞেস করার জন্য? হ্যাঁ। খাইনি। কেন? কাজ করছি। কাজ পরে করো। ওকে বলেই কিছুক্ষণ নীরবতা। হঠাৎ সে বলে উঠল, শুভ, হুম? নিজের যত্ন নিতে শেখো। তার কণ্ঠটা অদ্ভুত নরম ছিল। কয়েক সেকেন্ড আমি কিছুই বলতে পারিনি। তারপর আস্তে করে বললাম, আপনি এখনও আমার জন্য চিন্তা করেন? ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর সে বলল, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম অরিন আপু আমাকে দূরে সরিয়ে রাখছে না, আবার কাছে টানছেও না। এভাবেই কেটে গেল আরও প্রায় 2 বছর। অবশেষে এলো সেই দিন, আমার কনভোকেশন। হাতে সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয় জীবন শেষ, সবার সাথে ছবি তুলছি। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। শুভ। আমি ঘুরে দাঁড়ালাম আর কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম, কারণ প্রায় 2 বছর পর সামনে দাঁড়িয়ে আছে অরিন আপু। আগের মতোই সুন্দর, আগের মতোই গম্ভীর, কিন্তু চোখ দুটো আজ যেন একটু অন্যরকম। আমি মুচকি হেসে বললাম, আপনি হুম। আজকে বকা দিবেন না? দরকার হলে দিব। এত বছরেও বদলাননি। তুমিও না। একটা কথা বলবো? বলো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর ধীর কণ্ঠে বললাম, মনে আছে আপনি বলেছিলেন আগে পড়াশোনা শেষ করতে? অরিন চুপচাপ তাকিয়ে রইল। আমি মুচকি হেসে সার্টিফিকেটটা তার দিকে দেখালাম। শেষ। কয়েক সেকেন্ড নীরবতা। চারপাশে এত মানুষ, এত শব্দ, এত কোলাহল। তবুও আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীতে শুধু আমি আর সে দাঁড়িয়ে আছি। অরিন ধীরে ধীরে বলল, দেখছি। তাহলে? তাহলে কি? উত্তর দিবেন না? অরিন ভ্রুকুচকে বলল, তুমি এখনো আগের মতোই অধৈর্য। আমি হেসে ফেললাম। 4 বছর ধরে অপেক্ষা করছি। সেদিন আমরা অনেকক্ষণ ক্যাম্পাসে হাঁটলাম। অনেকদিন পর সামনাসামনি কথা। আগের মতো ঝগড়াও হলো, খুনসুটিও হলো। তারপর কিছুদিন কেটে গেল। এক বিকেলে দুজন দেখা করলাম। একসময় অরিন আপু বলল, তো চাকরির কি অবস্থা? কয়েক জায়গায় আবেদন করেছি। শুধু আবেদন করলে হবে? ইন্টারভিউ দিচ্ছি। ভালো। আপনি এখনো আগের মতোই ইন্টারভিউ নিচ্ছেন? এই জন্যেই তো তুমি এখনো ঠিক আছো। আমি মুচকি হেসে বললাম, সেই দায়িত্ব কি আপনার? কথাটা শুনে সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, বেশি কথা বলো না। আমি বুঝলাম আজও কিছু জিনিস বদলায়নি। এরপর আবার শুরু হলো অপেক্ষা। তবে এবার অপেক্ষার রংটা অন্যরকম, কারণ এবার আমি ছাত্র না। আমার সামনে বাস্তব জীবন, চাকরি, দায়িত্ব, ভবিষ্যৎ। আর অরিনও যেন সেটাই দেখতে চাইছিল। মাস 3 পর একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেলাম। ফার্স্টেই অরিন আপুকে মেসেজ দিলাম, আমার চাকরি হয়ে গেছে,
2 মিনিট কোনো রিপ্লাই নেই। তারপর হঠাৎ ফোন রিসিভ করতে শুনলাম, কবে থেকে? আগামী মাস থেকে। ও। আপনি অভিনন্দনও দিলেন না? কংগ্রেচুলেশনস। ব্যাস এতটুকুই? তাহলে কি নাচবো? একটু খুশি হতে পারতেন। অরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অনেক খুশি। শুধু এই 3টা শব্দ? কিন্তু কেন জানি মনে হলো পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিনন্দন আমি পেয়ে গেছি। তারপর ধীরে ধীরে 2 পরিবারের কথাও শুরু হলো। তবে সেটা আমাদের মাধ্যমে না, আম্মুর মাধ্যমে, কারণ তিনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন। আর অরিনের সাথে বেশ কয়েকবার দেখাও হয়েছে ওনার। একদিন রাতে আম্মু হঠাৎ বললেন, অরিন মেয়েটা খুব ভালো। আমি পানি খেতে খেতে কাশতে শুরু করলাম। আম্মু সন্দেহের চোখে তাকালেন। এত নার্ভাস হচ্ছিস কেন? কই না তো। আমাকে বোকা ভাবিস? আমি আর উত্তর দিলাম না। অন্যদিকে অরিনের পরিবারও আমার সম্পর্কে জানত। পরে শুনেছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকতেই নাকি সে বাসায় আমার কথা বলেছিল, অবশ্য নাম বলেনি। এক সন্ধ্যায় অরিন আমাকে ফোন দিল। কণ্ঠটা অস্বাভাবিক শান্ত। কাল বিকেলের সময় হবে? হবে। দেখা করতে হবে। কোনো সমস্যা? এলেই জানতে পারবে। পরদিন দেখা করলাম। একটা ছোট্ট ক্যাফেতে বসে আছে সে। আমাকে দেখেই বলল, বসো। আমি বসলাম। অরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পানি গ্লাসে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, শুভ, হুম। একটা প্রশ্ন করব? করো। 5 বছর আগে তুমি যে কথাটা বলেছিলে, আমি চুপ করে তার দিকে তাকালাম। অরিন ধীরে ধীরে বলল, সেটা কি এখনো সত্যি? আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি কোনো দ্বিধা না করে বললাম, একটুও বদলায়নি। অরিন নিচের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আর আপনার উত্তর? সে অনেকক্ষণ কিছু বলল না। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখ দুটো কেমন যেন ভিজে উঠেছে। তুমি জানো, কি? আমি কখনো তোমাকে অপেক্ষা করতে বলিনি। আমি অবাক হয়ে তাকালাম। অরিন মৃদু হেসে বলল, আমি শুধু বলেছিলাম পড়াশোনা শেষ করতে। তাহলে? অপেক্ষা করার সিদ্ধান্তটা তোমার ছিল। কারণ আমি আপনাকে ভালোবাসতাম। অরিন কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, আর সেই কারণেই আমি আজ উত্তর দিতে এসেছি। আমার নিঃশ্বাস যেন আটকে গেল। অরিন মৃদু হেসে বলল, হ্যাঁ শুভ, আমি রাজি। একথা শুনে প্রথমবারের মতো আমার মনে হলো এত বছরের অপেক্ষা একটা ছোট্ট হ্যাঁয়ের কাছেই হেরে গেল। ক্যাফের ভেতরে তখনও মানুষজন আসা যাওয়া করছে। কেউ কফি খাচ্ছে, কেউ গল্প করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল চারপাশের সব শব্দ যেন হঠাৎ করেই দূরে চলে গেছে। আমি শুধু অরিনের দিকে তাকিয়ে আছি, আর অরিন নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। একটা কথা বলি? বলো। আমার বিশ্বাসই হচ্ছে না। অরিন ভ্রুকুচকে তাকালো। কেন? কারণ আমি ভেবেছিলাম আপনি আবার বলবেন আরও 2 বছর অপেক্ষা করো। অরিন হেসে ফেলল। অনেক বছর পর তাকে এত প্রাণ খুলে হাসতে দেখলাম। আর কত অপেক্ষা করাবো? মানে? 5 বছর কম নাকি? আমি কিছু বললাম না, কারণ সত্যি বলতে সেই মুহূর্তে আমার বলার মতো কোনো ভাষা ছিল না। একদিন অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ফোন বেজে উঠল। স্ক্রিনে অরিন। রিসিভ করতেই চেনা গলা। খেয়েছো? না। কেন? ঘুমিয়ে গিয়েছিলাম। শুভ, কি? তোমার বয়স কি 5 বছর? না। তাহলে নিজের খেয়াল রাখতে শেখো। আমি হাসলাম। জানেন, কি? আপনি প্রেমিকা কম, অভিভাবক বেশি। বেশি কথা বলবে না। জি আপু। আবার আপু? আমি হেসে ফোন কেটে দিলাম। আর ওপাশে নিশ্চিত সে রাগে ফুঁসছিল। ধীরে ধীরে 2 পরিবারও ব্যাপারটা জেনে গেল। এক সন্ধ্যায়
আম্মু আমাকে ডাকলেন। আমি ড্রয়িং রুমে যেতেই বললেন, অরিনের বাসায় একদিন যেতে হবে। আমি ভোরকে গেলাম। কেন? আম্মু মুস্কি হেসে বললেন, কেন সেটা তুই খুব ভালো করেই জানিস। এত অভিনয় করতে হবে না। আমি মাথা নিচু করে ফেললাম। অন্যদিকে অরিনের বাসাতেও একই অবস্থা। অবশেষে ঠিক হলো দুই পরিবারের দেখা হবে। সেদিন সকাল থেকে আমার অবস্থা খারাপ। বারবার ঘড়ি দেখছি, বারবার আয়নায় নিজেকে দেখছি। আর আম্মু বিরক্ত হয়ে বলছেন, তুই কি পাত্রী দেখতে যাচ্ছিস নাকি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? আমি কিছু বললাম না, কারণ আমার কাছে দুটোই প্রায় একই রকম লাগছিল। বিকেলে আমরা অরিনদের বাসায় গেলাম। ড্রয়িং রুমে বসে আছি, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। অরিন নামছে। হালকা খয়েরি রঙের একটা শাড়ি, চুলগুলো খোলা, মুখে খুব হালকা সাজ। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। অরিন আমার দিকে তাকিয়ে চোখ রাঙালো। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। দুই পরিবারের আলাপ চলতে লাগলো। কে কি করে, কোথায় চাকরি, ভবিষ্যৎ পরিকল্পনা, সব কিছু। আর আমি আর অরিন চুপচাপ বসে আছি। একসময় অরিনের বাবা হেসে বললেন, তোমাদের কিছু বলার আছে? আমি কিছু বলার আগেই অরিন বলল, না। আমি অবাক হয়ে তাকালাম আর মনে মনে হাসলাম। সেদিনের আলাপ খুব সুন্দরভাবে শেষ হলো। কয়েক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে আংটি পরানোর দিন ঠিক হলো। তারপর বিয়ের তারিখও। সব কিছু এত দ্রুত হচ্ছিল যে মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতো না। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে, কি করছো? কিছু না। টেনশন হচ্ছে? কিছুটা। অরিন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এত টেনশনের কিচ্ছু নেই, আমি শুধু তোমারই হব। কথাটা শুনে আমার ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তারপর সে আবারও বলল, শোনো। বলুন। উফ, এখনো আপনি আপনি করছো কেন? বলেছি না তুমি করে বলতে। আসলে অভ্যাস হয়ে গেছে তো, তাই। অভ্যেসটা পরিবর্তন করো। আচ্ছা ঠিক আছে, সরি। বলো কি বলবে। থ্যাঙ্কস। কিসের জন্য? এত বছর অপেক্ষা করার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি তো তোমার জন্য অপেক্ষা করিনি। তাহলে? আমার ভবিষ্যৎ বইয়ের জন্য করেছি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর প্রথমে একটা ছোট্ট হাসি, আর তারপর হাদারাম একটা। আমি হেসে ফেললাম, কারণ পৃথিবীতে হাদারাম শব্দটা তার মুখে শুনতে আমার সবসময় ভালো লাগতো। দেখতে দেখতে আংটি পরানোর দিনটাও চলে এলো। দুই পরিবারের মানুষে ভরে গেছে পুরো বাড়ি। চারপাশে হাসি, আনন্দ আর ব্যস্ততা। আমি বারবার অরিনের দিকে তাকাচ্ছি, আর অরিন বারবার চোখ রাঙাচ্ছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার হবু বউকে দেখছি। সবাই দেখছে। দেখুক। শুভ। আচ্ছা ঠিক আছে। তারপরও আমি হাসি থামাতে পারলাম না। আংটি পরানোর সময় যখন তার হাতে আংটিটি পরিয়ে দিলাম, তখন হঠাৎ করেই মনে হলো এই হাতটাই একসময় আমার নোটসের জন্য বকা দিত, প্রেজেন্টেশন ঠিক করে দিত, বৃষ্টির দিনে ছাতা ধরেছিল। আজ সেই হাতটাই আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। অরিনও চুপচাপ আংটিটা পরিয়ে দিল, কিন্তু আংটিটা পরানোর পর খুব আস্তে করে বলল, এত হাসছো কেন? কারণ স্বপ্ন সত্যি হচ্ছে। অরিন কিছু বলল না, তবে তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা আমি ঠিকই দেখেছিলাম। এরপর শুরু হলো বিয়ের প্রস্তুতি। শপিং, আত্মীয় স্বজনের ফোন, অনুষ্ঠানের তালিকা, সব কিছু মিলিয়ে ব্যস্ত সময়। অদ্ভুত ব্যাপার হলো অরিন আগের চেয়েও বেশি রাগী হয়ে গেল। শেরওয়ানি কিনেছো? কাল কিনবো। কাল কেন? সময় পাইনি। শুভ, আচ্ছা আচ্ছা করছি। তোমাকে ছাড়া আমার জীবন শান্তিতে কাটতো। কিন্তু ভালো কাটতো না। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর, বেশি খুশি হয়েও না, তোমার লাইফ আমি হেল করেই ছাড়বো। আমি কি জিনিস সেটা বিয়ের পর টের পাইবা।
আমি হেসে ফেললাম, কারণ আমি জানতাম এই কথার আড়ালেই তার ভালোবাসা লুকিয়ে আছে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, বিয়ের দিন। পুরো বাড়ি আলোয় সাজানো, চারপাশে আত্মীয় স্বজনের ভিড়, সবাই ব্যস্ত। কিন্তু আমার বুকের ভেতর তখন শুধু একটাই অনুভূতি, আজ অরিন সত্যি আমার হয়ে যাবে। কবুল বলার মুহূর্তে আমার গলা কাঁপছিল, কিন্তু যখন শুনলাম অরিনও শান্ত কণ্ঠে কবুল বলেছে, তখন মনে হলো পৃথিবীর সব অপেক্ষার শেষ আজ। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সবাই শুভেচ্ছা জানালো, ছবি তুলল, হাসলো, আনন্দ করল। আর আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যে মেয়েটাকে একদিন আপু বলে ডাকতাম, সে আজ আমার স্ত্রী। রাত অনেক হয়েছে, ঘরের বাইরে এখনও কিছু মানুষের কোলাহল শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে ঘরে ঢুকলাম। অরিন বিছানার একপাশে বসে আছে। আজ তার চোখে সেই চিরচেনা রাগ নেই, বরং একটা অদ্ভুত শান্তি। কয়েক মুহূর্ত কেউ কিছু বললাম না। তারপর হঠাৎ আস্তে করে বললাম, আপু। অরিন সঙ্গে সঙ্গে তাকালো। আবার? শেষবারের মতো। এখন আর আপু না। তাহলে? অরিন মুস্কি হাসল। সেটা তোমারই বের করতে হবে। আমি হেসে ফেললাম। অনেকক্ষণ গল্প হলো, বিশ্ববিদ্যালয়ের পুরনো স্মৃতি, নোটসের গল্প, বৃষ্টির দিনের গল্প, অপেক্ষার গল্প, আর সেই 5 বছরের গল্প। একসময় অরিন ধীরে ধীরে বলল, জানো, কি? আমি সব সময় ভয় পেতাম কিসের? যদি একদিন তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও। আমি মৃদু হেসে বললাম, আমি তো বলেছিলাম আমি কোথাও যাচ্ছি না। অরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে করে বলল, ধন্যবাদ শুভ, কিসের জন্য? আমার জীবনে আসার জন্য। ঘরের আলোটা তখন নরম হয়ে এসেছে, বাইরে রাত আরও গভীর হচ্ছে, আর আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অরিন তখনও আমার একদম কাছে বসে আছে। আমি আস্তে করে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? হুম? এত বছর পরে আজও কি আমি সেই হাদারামটাই আছি? অরিন মুস্কি হেসে বলল, অবশ্যই। বাহ। তবে এখন এই হাদারামটা আমার। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। আমি ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে নিলাম। অরিন চোখ নামিয়ে ফেলল। যে মেয়েটা পুরো বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে বেড়াতো, আজ সে অদ্ভুতভাবে লাজুক। আমি আস্তে করে বললাম, একটা জিনিস জানো? কি? তোমাকে লজ্জা পেতে দেখলে ভালো লাগে। অরিন সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো। বেশি কথা বলবে না। আমি হেসে ফেললাম। তারপর ধীরে ধীরে তার কপালের ওপর ঝুঁকে একটা স্নেহভরা চুমু দিলাম। অরিন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। মনে হলো এত বছরের অপেক্ষা, অভিমান আর না বলা অনুভূতিগুলো সেই নীরবতার মধ্যেই গলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে আস্তে করে আমার কাঁধে মাথা রাখল। আমি তার দিকে তাকাতেই সে ফিসফিস করে বলল, এভাবে দেখো না। কেন? অস্বস্তি লাগে। সত্যি? না, লজ্জা লাগে। আমি মৃদু হেসে তার থুতনিটা আলতো করে উঁচু করলাম। অরিন কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি আস্তে করে তার ঠোঁটজোড়া দখল করে নিলাম। অরিন শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। তারপর ওর ঘাড়ে কিস করতেই সে কিছুটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। বিষয়টি বুঝতে পেরে আমি হাসলাম। তারপর আরও বেশি করে কিস দিতে লাগলাম। অরিন একসময় বিছানার চাদর খামচে ধরল। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যকার দূরত্বটুকু কমে এলো। একটা নরম শান্ত মুহূর্ত, যেখানে কোনো তাড়াহুড়া নেই, শুধু বিশ্বাস, ভালোবাসা আর বহু বছরের অপেক্ষার সমাপ্তি। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা এই ছোট্ট ঘরটাই। আর এভাবে শেষ হলো তানভীর আর অরিনাপুর থুরি, তানভীরের সেই আদুরে বউয়ের মিষ্টি এক ভালোবাসার গল্প। 5 বছরের অপেক্ষা, কিছুটা রাগ আর অনেকখানি যত্নে ঘেরা এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা আসলে একটু সময় নেয়, কিন্তু দিন শেষে তার ঠিকই পূর্ণতা পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভার্সিটির সিনিয়র রাগী আপু যখন আদুরে বউ
গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। তানভীর আর অরিনের এই মিষ্টি রসায়ন যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ঝটপট ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি আমাদের জানান। আপনাদের এক একটি মন্তব্য আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মিষ্টি ভালোবাসার ছোঁয়া পেতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের পরবর্তী কোনো গল্পের আপডেট আপনার মিস না হয়। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ সবাইকে।